হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে 2024 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সত্যিকারের ঘটনা শোনাবো। যদি আপনাদের হাতে সময় থাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোনো দেশের স্বৈরাচারের পতন ঘটাতে হলে অবশ্যই একটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়। শুধুমাত্র একটি বিরোধী রাজনৈতিক দলের পক্ষে একটা স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব নয়। 2013 সালে যেমনটা পারেনি হেফাজতে ইসলাম বাংলাদেশ। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার পতনের লক্ষ্যে শাপলা চত্বরে জড়ো হয়েছিল লক্ষ লক্ষ আলেম, মাদ্রাসার ছাত্র এবং হেফাজতে ইসলাম সমর্থনকারীরা। ওই দিন সারাদিন সমাবেশ করার পর তারা বাড়িতে না গিয়ে সিদ্ধান্ত নেয় শাপলা চত্বর এবং তার আশেপাশে থাকবে এবং আগামীকাল সূর্য ওঠার পর থেকেই তারা গণভবন ঘেরাও করবে। কিন্তু সূর্য ওঠার আগেই শেখ হাসিনার আদেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ, হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় ঘটনাস্থলেই শহীদ হন কয়েক শত আলেম, ছাত্র এবং হেফাজতে ইসলাম সমর্থনকারীরা এবং গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আরও কয়েক শত। সেদিন ওই নৃশংস গণহত্যার পরে বাংলাদেশের জনগণ কিন্তু প্রতিবাদ জানায়নি, জেগে ওঠেনি যেভাবে বাংলাদেশের জনগণ জেগে উঠেছে 2024 সালে। এর কারণ কি? এর কারণটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। শুধুমাত্র একটি রাজনৈতিক দলের পক্ষে কখনোই স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব নয়। বাংলাদেশে যত বড় বড় রাজনৈতিক দল আছে তারা যদি একে অপরের সাথে সংঘর্ষে জড়ায় তাহলে সাধারণ মানুষ তখন নিরপেক্ষ থাকে, তারা ঝামেলায় জড়াতে চায় না। এই কারণে 2013 সালের গণহত্যার প্রতিবাদ জানায়নি দেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ, এমনকি অন্যান্য রাজনৈতিক দল। ওই দিন যদি দেশের সমস্ত জনগণ, শিক্ষার্থী এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে প্রতিবাদ জানাতো তাহলে 2024 সালে আমাদের আরও একটি গণহত্যা দেখতে হতো না। এরপর আরও একটি বড় রাজনৈতিক দল বিএনপি অনেকবার গণঅভ্যুত্থানের চেষ্টা করেছে, অনেক বড় বড় মিছিল সমাবেশ করেছে, পুলিশের সাথে যুদ্ধ করেছে, তাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছে, কিন্তু সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন ঘটাতে পারেনি। কারণ বিএনপির সমাবেশে শুধুমাত্র বিএনপি সমর্থনকারীরাই এসেছে, দেশের সাধারণ জনগণ অথবা শিক্ষার্থীরা আসেনি। এখন প্রশ্ন হলো, তাহলে 2024 সালে কেন শিক্ষার্থীদের সমর্থনে দেশের সমস্ত রাজনৈতিক দল এবং দেশের সকল পেশার সাধারণ মানুষ কেন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল? অনেক সংস্থা গবেষণা করে বলেছে এর পিছনে শেখ হাসিনার একটি কথাই দায়ী ছিল। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তবে আমাদের বিশ্লেষণে এই কথাটির কারণে 2024 সালে বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেনি। এই কথাটি শিক্ষার্থীদের হৃদয়ে আঘাত করলেও দেশের সমস্ত সাধারণ জনগণের হৃদয়ে কথাটি আঘাত করেনি। এই কথাটি শিক্ষার্থীদের হৃদয়ে আঘাত করলেও তাদের রক্তে আগুন জ্বালেনি। তাহলে রক্তে আগুন জ্বেলেছে কি? এক একটা হত্যা এক এক করে সমস্ত দেশের জনগণের হৃদয়ে আগুন জ্বেলেছে, সবার রক্ত গরম করে দিয়েছে, অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করে দিয়েছে সবার রক্তে। আবু সাইদের মৃত্যুতে সবার রক্ত গরম হতে শুরু করে, তারপরের দিন আরও 5 জনকে হত্যা, সবার রক্ত আরও গরম হয়ে যায়, তারপরের দিন 11 জন হত্যা, তারপরে মানুষের রক্ত আরও গরম হয়ে যায়। এভাবে যখন শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয় তখন কোনো মানুষ আর ঠিক থাকতে পারেনি। এটা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হত্যা নয়, এটা সাধারণ শিক্ষার্থীদের হত্যা, কোমলমতি শিক্ষার্থীদের হত্যা, যাদের গায়ে কখনো বাবা মা এক টুকরা আঁচ লাগতে দেয় না, তাদেরকে পুলিশ এভাবে নির্বিচারে গুলি করে হত্যা করবে। আর এটা কি দেশের সাধারণ জনগণ মেনে নিবে? কখনোই না। বাংলাদেশে যত শিক্ষার্থীরা আছে সবাই একে অপরকে অনেক বেশি ভালোবাসে। কোনো ভাই কোনো বোনের গায়ে যদি আঘাত লাগে তাহলে দেশের যে প্রান্তেই থাক না কেন সেখান থেকে সে প্রতিবাদ জানাবে, সেখান থেকেই তার রক্তে স্ফুলিঙ্গ তৈরি হবে। আমার মা সম্পূর্ণ, আমি যতবার প্রোটেস্টে নামছি 15 তারিখ থেকে আজকে আর কালকে বাদে, আমার ফ্যামিলি পুরাটাই নারাজ ছিল যে আমাকে আসতে দিবে না। কিন্তু যখন শুনছি এই ছোট্ট বাবুটার কথা, আমি আমার মাকে বললাম, মা যদি আজকে এর জায়গায় আমার ছোট বোনটা থাকতো তুমি কি আমাকে না করতা? তখন আমার মা আমাকে আমার ইউনিফর্মটা আইনা দিয়ে বসে, তুই যা, আর তুই যাবি ততক্ষণ বাসায় আসবি না যতক্ষণ না তুই শহীদ, যতক্ষণ না বাংলাদেশ স্বাধীন করে আসবি।
18 জুলাই সবার মাধ্যমে শিক্ষার্থী হত্যার একটি তালিকা প্রকাশ করা হলো, যেখানে শুধুমাত্র 18 জুলাইতেই 43 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল, আর যারা বেশিরভাগই ছিল প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির। এরপর 19 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রামপুরা, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডায় নির্বিচারে গণহত্যা চালানো হলো। 25 জুলাই থেকে সবাই ভাবতে শুরু করলো হয়তো শিক্ষার্থীরা ভয় পেয়ে গেছে, তারা আর মাঠে নামবে না, তাদের জীবন আর বাজি রাখবে না। কিন্তু জেনারেশন জুমার স্বার্থপর না। তারা ফোন নিয়ে আড্ডায় মেতে থাকতে পারে, কিন্তু তাদের ভাই বোনের গায়ে হাত তুলবে, ভাই বোনকে নির্বিচারে গুলি করে হত্যা করবে, আর তারা চুপ করে ঘরে বসে থাকবে। জেনারেশন জুমার এটা কখনোই হতে দেয় না। এরপর থেকে সমন্বয়করা একের পর এক আন্দোলনের ডাক দিতে থাকে, আর প্রত্যেকটা আন্দোলনে সবার উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে অবশ্য বিএনপি সকল রাজনৈতিক দলকে একসাথে হওয়ার জন্য ঐক্যের ডাক দেয়, যেখানে সবগুলো দল সম্মতি প্রকাশ করে এবং শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেয়। এরপর থেকে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলনের বড় বড় মিছিল দেখা যায়, সমাবেশ দেখা যায়। সাধারণ জনতা, ছাত্রদল, ছাত্র শিবির, জামায়াতে ইসলাম সবাই শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মাঠে পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করে। এতে শিক্ষার্থী এবং সাধারণ জনতার পাশাপাশি ছাত্রদল, ছাত্র শিবিরের অনেকেই শহীদ হন। সমন্বয়কদের ডাকে 2 আগস্ট এবং 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দেখা যায়। তখন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। তখন সবাই দেশপ্রেম আর দেশের প্রতি ভালোবাসার কণ্ঠে একসাথে গেয়ে ওঠে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটি। এরপর 4 আগস্ট সমন্বয়করা সমাবেশের ডাক দেয় শাহবাগে। শাহবাগে ওই দিনও লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যায়। এত মানুষ দেখে ওই দিন আমরা আনন্দে বলে উঠি, আমরা কি আজকে এই গণভবন ঘেরাও করব? কিন্তু না, সমন্বয়করা তখন বলে 6 আগস্ট আমরা লং মার্চ টু ঢাকা গণকর্মসূচির ডাক দিয়েছি। ওই সময় বলা হয় 6 আগস্ট সমস্ত বাংলাদেশ থেকে সকল ছাত্র এবং জনতা ঢাকার শাহবাগে আসবে। তার কিছুক্ষণ পরেই ফোনে ফোনে খবর পাওয়া যায় ওই দিনও সারা দেশে প্রায় 100 জনকে হত্যা করা হয়েছে। ওই দিন মুন্সিগঞ্জে আওয়ামী লীগের হামলায় 13 জন শহীদ হন। 4 আগস্ট এমন ঘটনা ঘটার পরে সমন্বয়করা ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা দেন লং মার্চ টু ঢাকা 6 আগস্ট নয়, 5 আগস্ট। সেই 5 আগস্টই আমাদের বিজয়ের দিন, আমাদের স্বাধীনতার দিন। লং মার্চ টু ঢাকা ঘোষণা শোনার পর সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা সারা দেশে কারফিউ ঘোষণা করে। তবে সাধারণ জনতা এবং শিক্ষার্থী ভাই বোনেরা ঠিক করে তাদের জীবনের বিনিময়ে হলেও শহীদ ভাই বোনদের রক্তের বদলা নিবে। ওই দিন সমন্বয়কদের পক্ষ থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয়। বিভিন্ন জেলা থেকে জনতা এবং শিক্ষার্থী ভাইয়েরা ঢাকার দিকে রওনা দেয় এবং বাড়িতে বলে আসে, আমরা ঢাকার দিকে যাচ্ছি, বাড়িতে নাও ফিরতে পারি। আমাদের ভাইদের রক্তের বদলা নেব এবং আমাদের দেশকে স্বাধীন করব ইনশাল্লাহ। অনেক বাবা মা আসার অনুমতি না দিলেও তারা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। 5 আগস্ট সকাল 11টা যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, গাজীপুর, উত্তরা, বাড্ডা সমস্ত জায়গায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতি দেখা যায়। তবে ওই দিনও পুলিশ নির্বিচারে সবার উপরে গুলি চালায়। একে একে ওই দিনও অনেকেই শহীদ হয়ে যান, কিন্তু বাকিরা পিছু হটে না। তারা বাড়ি থেকে বের হয়েছে দেশকে স্বাধীন করবে, স্বাধীন না করে তারা বাড়িতে ফিরবে না। হয়তো দেশ স্বাধীন করবে, নয়তো শহীদ হবে। ওই দিন যাত্রাবাড়ির অনেকগুলো গণহত্যার ভিডিও ফুটেজ ভাইরাল হয়। একটা ভিডিওতে দেখা যায় 20 জনের মতো শিক্ষার্থী এবং জনতা 2টা পিলারের পাশে লুকিয়ে আছে, একে অপরের গায়ের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, বসে আছে, যাতে পুলিশ তাদের দেখতে না পায়।
অপর দিক থেকে একটা গলি থেকে প্রায় 150 থেকে 200 পুলিশ তাদের দিকে গুলি করতে করতে এগিয়ে আসে এবং তারা যেভাবে গণহারে শুয়ে আছে তাদের উপরেই নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে। হ্যাঁ ওই চাপাই দিতে এই জ্বর ধরা লেগে গেল ধরা লেগে গেল মরে গেছে। তুমি যাবো, তুমি দিক যাও, তুমি দিক যাও, তুমি দিক যাও, তুমি দিক যাও। আর একে একে একজন করে শহীদ হতে থাকে। মুহূর্তেই সেখানে এই পাশে 4 জন, এই পাশে 5 জন, 9 জন শহীদ হয়ে যায়। বাকিরা উঠে দৌড়াতে গেলেও তাদের উপরে গুলিবর্ষণ করা হয়। এভাবে 3 থেকে 4 জন সেখান থেকে পালিয়ে যেতে পারে। বাকি যারা ছিল সবাইকে নির্বিচারে গুলি করে গণহত্যা করা হয়। ওই দিন 11:30টার দিকে আমরা শাহবাগের দিকে যেতে থাকি। প্রত্যেকটা মোড়ে মোড়ে সেনাবাহিনীকে দেখা যায়। সেনাবাহিনী তাদের গাড়িবহর নিয়ে পাহারায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে 12টার দিকে সমস্ত ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আমরা তখনও বুঝতে পারছিলাম না আসলে কি ঘটতে চলেছে, গণভবনেই বা কি হচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সেনাবাহিনী বলল দুপুর 2টায় সেনাপ্রধান একটি বিবৃতি ভাষণ দিবে, তারপর আপনারা সমাবেশ করবেন। এর মধ্যে সারা দেশে লক্ষ লক্ষ জনতার ঢল দেখে আমরা আন্দাজ করতে পারছিলাম স্বৈরাচারী শেখ হাসিনা হয়তো পালিয়ে যাবে। তখন যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, বাড্ডা, মিরপুর, গাজীপুর, পল্টন যে যেখানেই ছিল সবাই ভাবতে শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনা হয়তো এবার পালিয়ে যাবে। সবাই স্বস্তি পেতে শুরু করে। অপেক্ষা করার পর অবশেষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশত্যাগ করেছেন। তখন সারা দেশের জনতা সেনাবাহিনীদের সাথে হাত মেলাতে থাকে এবং শাহবাগে 50 লাখেরও বেশি মানুষ জড়ো হতে থাকে। শাহবাগে লোকে লোকারণ্য, চারিদিকে বিজয় মিছিল, মানুষের উল্লাস। দেখার মতো একটি দৃশ্য আমরা দেখছিলাম, ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম। শাহবাগে বিজয় মিছিল শেষে লাখো জনতা শাহবাগ থেকে গণভবনের দিকে যেতে থাকে এবং বিকেল 4টা থেকে 5টার মধ্যে সবাই গণভবনে প্রবেশ করে। তারপর রাত 10টা পর্যন্ত সমস্ত ঢাকার মানুষ সমস্ত স্থান থেকে গণভবন পরিদর্শন করে। 15 জুলাই থেকে 5 আগস্ট এই 20টা দিন প্রতিদিন গড়ে সারা দেশে 50 জন করে শহীদ হয়েছেন, অর্থাৎ 20 দিনে 1000 জন শহীদ। আন্তর্জাতিক সংস্থাগুলো এখন পর্যন্ত শহীদদের তালিকা প্রকাশ করেছে 650 জনের। আমাদের ধারণা 2024 সালের এই দ্বিতীয় যুদ্ধে কমপক্ষে 1200 জন শহীদ হয়েছেন। এই শহীদদের রক্তের বিনিময়েই 2024 সালে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি। আমরা 1971 সালে যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে। মনে রাখবেন 2024 সালে শুধু স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে নয়, 2024 সালে আমরা যুদ্ধ করেছি ভারতের বিরুদ্ধে এবং আমরা জয় লাভ করেছি, স্বাধীনতা অর্জন করেছি। আমাদের এই স্বাধীনতা যুগ যুগ ধরে রাখতে হবে। তার জন্য ভূমিকা অর্জন করতে হবে দেশের সমস্ত শিক্ষার্থী, জনগণ এবং জেনারেশন জুমারদের।